তালাকপ্রাপ্ত পুলিশ সুপার এসপি ম্যাডাম ঢাকা ঘুরতে এলেন। হাতির ঝিলের কাছে তিনি তার স্বামীকে ফুচকা বিক্রি করতে দেখলেন। এরপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। ঢাকার এক শীতের সকাল, আকাশে হালকা কুয়াশা ভাসছিল। হাতির ঝিলের কাছে কেউ ছবি তুলছিল, আবার কেউ ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে চা বা নাস্তা নিচ্ছিল। সেই ভিড়ের মাঝেই একটি সাদা সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন এক নারী, দীর্ঘাঙ্গী, শান্ত চেহারা, চোখে কঠোরতা আর হাঁটায় প্রবল আত্মবিশ্বাস। তিনি ছিলেন পুলিশ কর্মকর্তা তানিশা আহমেদ, ঢাকা মেট্রোপলিটনের একজন সিনিয়র অফিসার। আজ তার ছুটির দিন ছিল, গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, কিন্তু পরিচয় তো আর ছুটিতে যায় না। তানিশা চারদিকে তাকালেন। বহু বছর পর তিনি এভাবে বাইরে বের হয়েছেন, কোনো মিটিং, কোনো ফাইল, কোনো নির্দেশ ছাড়া। তার সাথে গাড়ি চালক এবং একজন দেহরক্ষী ছিলেন, কিন্তু তিনি তাদের একটু দূরে থাকতে বললেন। আজ আমি একা হাঁটতে চাই, তিনি শুধু এটুকু বললেন। তিনি ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলেন। হাতির ঝিলের চওড়া রাস্তা, দূরে দৃশ্যমান স্মৃতিস্তম্ভ আর ফুটপাতে থাকা ছোট ছোট দোকান, এসব হঠাৎ তার কাছে অন্য কোনো পৃথিবীর অংশ বলে মনে হতে লাগল। তিনি প্রতিদিন যেসব সিদ্ধান্তে স্বাক্ষর করতেন তার প্রভাব এখানেই দেখা যেত, রাস্তায়, ফুটপাতে, সাধারণ মানুষের জীবনে। হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল খাবার দাবারের দোকানগুলোর দিকে। চা, পাউরুটি, ডিম ভাজি, ভুট্টা এবং এরপর একটি ফুচকার দোকান। দোকানটি খুব একটা আলাদা ছিল না, ছোট, সাদামাটা, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দোকানের পেছনে দাঁড়ানো লোকটি দ্রুত কাজ করছিল। ফুচকা বানানো, টক জল দেওয়া, প্লেট এগিয়ে দেওয়া, সবকিছুই কোনো তাড়াহুড়ো ছাড়া কিন্তু গভীর মনোযোগের সাথে সে করছিল। তানিশা সামনে এগোচ্ছিলেন, এমন সময় হঠাৎ তার পা থেমে গেল। তার দৃষ্টি লোকটির চেহারায় আটকে গেল। কয়েক সেকেন্ড, এরপর আরও কয়েক সেকেন্ড, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। ওই চেহারা, ওই চোখ, ওই ঝুঁকে থাকা ঘাড়। তানিশার এক পা পিছিয়ে গেলেন। না, তার মুখ থেকে অস্ফুট শব্দ বের হল, এমনটা হতে পারে না। কিন্তু সত্য ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। ফুচকার দোকানের পেছনের ওই লোকটি অন্য কেউ নয়, রিফাত, তার তালাকপ্রাপ্ত স্বামী। যে লোকটির সাথে তিনি একসময় নিজের পুরো জীবন কাটানোর কথা ভেবেছিলেন, আজ সেই লোকটি ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে। তানিশার নিঃশ্বাস ভারী হয়ে এলো। চারপাশের কোলাহল যেন হঠাৎ ধীর হয়ে গেল। মানুষজন হাসছিল, কথা বলছিল, কিন্তু তার কানে কিছুই পৌঁছচ্ছিল না। তার মনে পড়ছিল না যে শেষবার কবে তিনি রিফাতকে দেখেছিলেন। সম্ভবত অনেক বছর পেরিয়ে গেছে। আদালতের কাগজপত্রে সই, আর তারপর একটি সোজা রেখা, যা দুজনের জীবনকে ভিন্ন ভিন্ন পথে ভাগ করে দিয়েছিল। তানিশা মনোযোগ দিয়ে দেখলেন, রিফাত আর আগের মতো নেই। তার চেহারায় বয়স আর জীবনের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। চুল কিছুটা এলোমেলো ছিল, জামাকাপড় সাদামাটা হলেও পরিষ্কার ছিল। চোখে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধুই এক অদ্ভুত প্রশান্তি। সে গ্রাহকদের সাথে কথা বলছিল। মশলা ঠিক আছে? টক জল কি একটু কমিয়ে দেব? ভাই, সাবধানে খাবেন, ঝাল আছে। তার কণ্ঠস্বর তানিশার কানে বিঁধছিল। তানিশা এক পা সামনে বাড়ালেন। সম্ভবত রিফাত তার উপস্থিতি টের পেয়েছিল। সে মাথা তুলল। দুজনের চোখাচোখি হল, মাত্র এক মুহূর্তের জন্য। না ছিল চেনার কোনো কোলাহল, না কোনো অবাক হওয়া শব্দ, না কোনো প্রশ্ন। রিফাতের চোখে সামান্যের জন্য চেনার একটি আভা ফুটে উঠল, এবং পরক্ষণেই তা মিলিয়ে গেল। সে হাসলও না, চমকে উঠল না, কিংবা কোনো আবেগও প্রকাশ করল না। সে আবারও নিজের কাজে লেগে গেল, যেন সামনে দাঁড়িয়ে থাকা নারীটি একেবারে অচেনা কেউ। তানিশার বুকে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। এই উপেক্ষা তাকে সেই দিনের চেয়েও বেশি আঘাত করল, যেদিন রিফাত কোনো কথা না বলেই ডিভোর্সের কাগজে সই করে দিয়েছিল। পাশে দাঁড়ানো কয়েকজন মানুষ ফিসফিস করতে লাগল, আরে, ইনি তো এসপি ম্যাডাম। সত্যি এখানে? এই ফুচকাওয়ালা তো খুব ভাগ্যবান। তানিশা তাদের কথা শুনতে পেলেন, কিন্তু তার দৃষ্টি রিফাতের দিকেই স্থির ছিল। তিনি ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালেন। ফুচকা? রিফাত ওপরের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ছিল একেবারেই স্বাভাবিক। তানিশা কিছুই বলতে পারলেন না। কি লাগবে? রিফাত আবার বলল, এবার তার কণ্ঠে হালকা বিরক্তি। তানিশা ধীর কণ্ঠে বললেন, রিফাত। রিফাতের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে একটি প্লেট তুলে সামনে রেখে দিল। এখানে লাইনে আসুন ম্যাডাম, সবাইকে অপেক্ষা করতে হয় ম্যাডাম। ওই শব্দটি তানিশার কানে হাতুড়ির মতো আঘাত করল।
তানিশা কিছু বলতে চাইলেন, কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। রিফাত প্রথমবারের মতো তাকে ভালোভাবে দেখল। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু এক বিস্তর দূরত্ব ছিল। খেতে চাইলে নিন, সে শান্ত কণ্ঠে বলল, না হলে পেছনে আরও মানুষ আছে। তানিশা আশেপাশে তাকালেন। লোকজন সত্যি অপেক্ষা করছিল। তিনি পকেট থেকে টাকা বের করলেন। রিফাত প্লেট এগিয়ে দিল। আগে টাকা, সে স্পষ্ট স্বরে বলল। তানিশার হাত কেঁপে উঠল। এই সেই মানুষ যে একসময় তার জন্য না চাইতেই সবকিছু করত, আর আজ সে তার কাছে ফুচকার টাকাও চাইছে। তানিশা টাকা রেখে দিলেন। রিফাত প্লেট ধরিয়ে দিল। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তানিশা প্লেট ধরলেন, কিন্তু খেতে পারলেন না। তিনি রিফাতের দিকে তাকালেন, এবং সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করলেন, এই দেখা হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ছিল তার জীবনের প্রথম সত্যিকারের মুখোমুখি হওয়া। কারণ যাকে তিনি একদিন পেছনে ফেলে এসেছিলেন, আজ সেই মানুষটি ফুটপাতে দাঁড়িয়েছিল, এবং সেই তাকে সবচেয়ে উঁচু জায়গা থেকে দেখছিল। যাই হোক বন্ধুরা, তানিশার হাতে ধরা ফুচকার প্লেটটি হঠাৎ খুব ভারী মনে হতে লাগল। সেটি কেবল একটি পেগ ছিল না, বরং তার পুরো অতীত ছিল, যা হঠাৎ করেই তার হাতের মুঠোয় চলে এসেছিল। তিনি একটি ফুচকা তুললেন, কিন্তু মুখ পর্যন্ত নেওয়ার সাহস হল না। চোখের সামনে রিফাতের চেহারা ভাসছিল, শান্ত, স্থির এবং পুরোপুরি বদলে যাওয়া। তার মন অনেক বছর পেছনে চলে গেল। সেই সময় তানিশা এসপি ছিলেন না। না ছিল কোনো গাড়ি, না কোনো নিরাপত্তা, না কোনো দাপট। তিনি ছিলেন শুধুই তানিশা, বড় স্বপ্ন বুকে লালন করা এক সাধারণ মেয়ে। ঢাকা তার কাছে শুধু একটি শহর ছিল না, ছিল একটি পরীক্ষা। তিনি একটি ছোট ঘরে থাকতেন, যেখানে একদিকে থাকত বই খাতা আর অন্যদিকে তার আত্মবিশ্বাস। রিফাতের সাথে তার প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে। রিফাত সবসময় ওই কোণের সিটেই বসত, সামনে মোটা মোটা বই, হাতে কলম আর চেহারায় গভীর মনোযোগ। সে কখনো লোক দেখানো আচরণে বিশ্বাস করত না। না ছিল উঁচু গলায় কথা বলা, না ছিল ভিড় জমানো, কেবল পড়ালেখা আর কঠোর পরিশ্রম। একদিন লাইব্রেরি কানায় কানায় পূর্ণ ছিল। তানিশা ইতস্তত করে জিজ্ঞেস করেছিলেন, আমি কি এখানে বসতে পারি? রিফাত মাথা তুলে হালকা হেসে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই। ব্যাস, সেখান থেকেই কথাবার্তা শুরু। প্রথমে পড়ালেখা নিয়ে, তারপর স্বপ্ন নিয়ে, তারপর জীবন নিয়ে। তানিশা বড় কর্মকর্তা হতে চাইতেন, তিনি সিস্টেম বদলাতে চাইতেন। তার মনে হতো যদি তিনি চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারেন, তবে সবকিছু ঠিক করে দেবেন। রিফাত খুব মনোযোগ দিয়ে তার কথা শুনত, কখনো বাধা দিত না, কখনো তাকে ছোট করে দেখত না। সে শুধু এটুকু বলতো, যদি তুমি সত্যিই বদলাতে চাও, তবে তুমি তা করতে পারবে। ধীরে ধীরে রিফাত তার শক্তি হয়ে উঠল। যখন তানিশা ক্লান্ত হয়ে পড়তেন, হার মানতে চাইতেন, তখন রিফাতই তাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করত। অনেক সময় সে তার জন্য চা বানিয়ে আনত, অনেক সময় ফর্ম পূরণে সাহায্য করত, অনেক সময় তাকে কিছু না বলেই তার পরীক্ষার ফি জমা দিয়ে দিত। তানিশা বারণ করলে রিফাত হেসে বলতো, আজ তুমি সামনে এগোলে কাল সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের বিয়েটা খুব সাদামাটাভাবেই হয়েছিল। কোনো বড় আয়োজন ছিল না, কোনো লোক দেখানো ব্যাপার ছিল না। দুজনেরই মনে হয়েছিল একে অপরের পাশে থাকাটাই জীবনের সবচেয়ে বড় জয়। প্রথম দিকের বছরগুলো বেশ ভালো কেটেছিল। তানিশা পড়তেন আর রিফাত চাকরি করত। বাসা ছোট হলেও শান্তিতে ভরপুর ছিল। সন্ধ্যায় দুজনে একসাথে বসে খাবার খেতেন, গল্প করতেন, হাসাহাসি করতেন। তারপর সেই দিনটি এলো, যেদিন তানিশা পুলিশের বড় কর্মকর্তা হিসেবে নির্বাচিত হলেন। ঘরে খুশির বন্যা বয়ে গেল, মিষ্টি বিতরণ করা হলো। রিফাতের চোখে ছিল গর্ব। সে সবার প্রথমে তানিশার পা ছুঁয়ে বলেছিল, এবার তুমি সত্যিই উড়াল দেবে। তানিশার মনে হয়েছিল এই উড়াল তাদের দুজনেরই হবে। কিন্তু উড়ান শুরু হতেই মাটি দূরে সরে যেতে লাগল। নতুন পোস্টিং, নতুন শহর, নতুন দায়িত্ব। তানিশার সময় এখন ফাইল, মিটিং আর নির্দেশের মধ্যে ভাগ হয়ে গেল। তিনি ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন। রিফাত অপেক্ষা করত। প্রথমে সে কিছুই বলতো না। তারপর সে বলতে শুরু করল, একটু তো একসাথে বসো। তানিশা বলতেন, বোঝার চেষ্টা করো, অনেক কাজের চাপ। ধীরে ধীরে কথাবার্তা কমে যেতে লাগল। তানিশার আচরণ বদলাতে শুরু করল। কথায় কাঠিন্য চলে এলো। হুকুম দেওয়া অভ্যাসে পরিণত হল। নিজের বাড়িটাকেও অফিসের মতো মনে হতে লাগল। রিফাত এখন বেশিরভাগ সময়ই চুপচাপ থাকত। তানিশার কাছে এই নীরবতা বিরক্তিকর লাগতে শুরু করল।
তার মনে হতে লাগল যে রিফাত তাকে বুঝতে পারছে না, সে তার জীবনের অংশ হতে পারছে না। একটি সরকারি অনুষ্ঠানে রিফাতও গিয়েছিল। সেখানে বড় বড় পদের মানুষজন উপস্থিত ছিলেন। তাদের কথাবার্তাও ছিল অন্যরকম। কেউ একজন রসিকতা করে বলেছিলেন, আপনার স্বামী খুব সাদাসিধে। তানিশা হেসে দিয়েছিলেন, কিন্তু সেই হাসি রিফাতকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। বাড়ি ফিরে তানিশা বলেছিলেন, একটু তো বদলাতে শেখো, মানুষজন তো দেখে। সেই রাতে রিফাত অনেকক্ষণ ঘুমাতে পারেনি। এরপর থেকে তর্কাতর্কি বাড়তে লাগল। তানিশা প্রতিটি কথায় নিজের পদের অহংকার দেখাতে শুরু করলেন। রিফাত প্রতিবারই পিছিয়ে যেত। একদিন রাগের মাথায় তানিশা বলে ফেললেন, তুমি আমার গতির সাথে তাল মিলিয়ে চলতে পারছ না। ওই বাক্যটি রিফাতের মনে খুব গভীরে আঘাত করেছিল। ডিভোর্সের সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি, সেটা ছিল প্রতিদিনের তৈরি হওয়া দূরত্বের ফলাফল। আদালতে রিফাত কিছুই চায়নি, না টাকা না কোনো সাহায্য। সে শুধু সই করেছিল আর বাইরে চলে গিয়েছিল। তানিশার মনে হয়েছিল যে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আজ সেই রিফাত ফুটপাতে দাঁড়িয়ে। তানিশা বাস্তবে ফিরে এলেন। তিনি প্লেটটি নিচে নামিয়ে রাখলেন। রিফাত তার দোকান গোছাতে শুরু করল, যেন কিছুই হয়নি। তানিশা তার দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন রিফাত ভেঙে পড়েনি, সে বদলে গেছে। আর তিনি নিজে, তিনি আজও সেই চেয়ারেই বসে আছেন, কিন্তু ভেতর থেকে একেবারেই শূন্য। কারণ তিনি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, যাকে তিনি পেছনে ফেলে এসেছিলেন সেই মানুষটি তার চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তানিশা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা রিফাত তখন তার দোকান গোছাচ্ছিল। খালি বালতি একপাশে সরিয়ে রাখা হচ্ছিল, কাপড় ভাঁজ করা হচ্ছিল এবং বেঁচে যাওয়া ফুচকাগুলো একটি ব্যাগে রাখা হচ্ছিল। তার প্রতিটি নড়াচড়ায় অভ্যস্ততা ছিল, যেন এই কাজটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। না কোনো তাড়াহুড়ো, না কোনো ক্লান্তির প্রকাশ। তানিশার কাছে এসব দেখে খুব অদ্ভুত লাগছিল। তিনি ভেবেছিলেন যে রিফাত হয়তো লজ্জিত হবে বা তাকে দেখে অস্বস্তি বোধ করবে, কিন্তু তেমন কিছুই হল না। সে একেবারেই স্বাভাবিক ছিল, যেন তার এই অবস্থাই তার একমাত্র সত্যি। হঠাৎ ৩ জন লোক সেখানে এসে দাঁড়াল। তাদের পোশাক দেখেই বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ কোনো ক্রেতা নয়। ঢিলে ঢালা শার্ট, গলায় মোটা চেইন, চোখে দম্ভ আর কণ্ঠস্বরে ধমকের সুর। তারা কাউকে জিজ্ঞেস না করেই দোকান থেকে ফুচকা তুলে নিল। আজকের হিসাব দে, তাদের মধ্যে একজন রুক্ষস্বরে জিজ্ঞেস করল। রিফাত মাথা তুলল, তার চোখে কোনো ভয় ছিল না। 2 দিন সময় লাগবে, সে শান্ত গলায় বলল। কাস্টমার কম ছিল। দ্বিতীয় লোকটি হেসে উঠল, রোজই এই এক কথা শুনি। তৃতীয়জন দোকানটিতে হালকা ধাক্কা দিল, কিছু ফুচকা নিচে পড়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন সবই দেখছিল, কিন্তু কেউ কিছুই বলছিল না। কেউ কেউ মুখ ঘুরিয়ে নিল, কেউ কেউ মোবাইল বের করল বটে, কিন্তু ভিডিও রেকর্ড করার সাহস পেল না। তানিশা সবকিছু দেখছিলেন, তার বুক দ্রুত কাঁপতে লাগল। এটি সেই একই দৃশ্য যা তিনি প্রতিদিন নথিপত্রে পড়তেন। অবৈধ চাঁদাবাজি, চাপ প্রয়োগ, ভয় দেখানো। কিন্তু আজ এটি কোনো রিপোর্ট ছিল না, এটি তার চোখের সামনে ঘটছিল। রিফাত নিচু হল এবং পড়ে যাওয়া জিনিসগুলো তুলতে শুরু করল। বেশি সাধু সাজার চেষ্টা করিস না, প্রথম লোকটি বলল, নইলে দোকানটাই উঠিয়ে দেব। এই কথা শুনে তানিশা সামনে এগিয়ে গেলেন। থামুন, তার কণ্ঠে অধিকারীর গাম্ভীর্য ছিল। 3 জন লোকই ঘুরে দাঁড়াল। একজন তানিশাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। আপনি কে? তানিশা পকেট থেকে তার পরিচয়পত্র বের করলেন এবং শান্ত স্বরে কিছু বললেন, যা দেখলে সাধারণত মানুষ সোজা হয়ে দাঁড়ায়। 3 জনের চেহারার রং বদলে গেল। ম্যাডাম, আমরা জানতাম না। জানাটা জরুরি নয়, তানিশা বললেন। আইন সবার জন্য সমান। তিনি পাশে দাঁড়ানো দেহরক্ষীকে ইশারা করলেন। পুলিশও সাথে সাথেই পৌঁছে গেল। ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল। মানুষের চেহারায় স্বস্তির ছায়া নেমে এলো। রিফাত চুপচাপ দাঁড়িয়ে রইল। তানিশা তার দিকে তাকালেন। তিনি আশা করেছিলেন যে সে কিছু একটা বলবে, হয়তো ধন্যবাদ, হয়তো স্বস্তির কোনো কথা। কিন্তু রিফাত কিছুই বলল না। পুলিশ ওই 3 জনকে ধরে নিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। তানিশা রিফাতের দিকে তাকালেন। এখন আর কেউ বিরক্ত করবে না। রিফাত দোকানটি টেনে তুলল এবং সোজাসাপটা উত্তর দিল, আজ করবে না। তানিশা থমকে গেলেন। আজ? তিনি জিজ্ঞেস করলেন। রিফাত তার দিকে তাকালো। কাল অন্য কেউ আসবে, এভাবেই চলে। তানিশার কাছে এর কোনো উত্তর ছিল না। আপনি সাহায্য করেছেন, রিফাত বলল, কিন্তু এটি কোনো দয়া ছিল না, এটি আপনার কাজ ছিল। তার কথার মধ্যে না ছিল কোনো তিক্ততা, না ছিল কোনো অভিযোগ। তানিশার মনে হল
কেউ যেন তাকে আয়না দেখিয়ে দিয়েছে। তিনি প্রথমবারের মতো বুঝতে পারলেন যে বড় কর্মকর্তা হয়ে হস্তক্ষেপ করা সহজ, কিন্তু সাধারণ মানুষ হয়ে দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। হাতির ঝিলের আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছিল। রিফাত তার দোকানটি ঠেলে নিয়ে যেতে উদ্যত হল। আপনি যেতে পারেন, সে বলল। আপনার সময় অনেক মূল্যবান হবে। তানিশা প্রথমবারের মতো তাকে বললেন, আমি কি কিছুক্ষণ বসতে পারি? রিফাত ফুটপাতের দিকে ইশারা করল, আপনার যেমন ইচ্ছে। তানিশা সেখানেই ফুটপাতে বসে পড়লেন। তার পোশাকে ধুলো লেগে গেল, কিন্তু তিনি তার তোয়াক্কা করলেন না। কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ বসে রইলেন। তারপর তানিশা বললেন, তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে। রিফাত আকাশের দিকে তাকালো। খারাপ তখন লাগে যখন কোনো আশা থাকে। তানিশার গলা ধরে এলো, আমি ভুল করেছি, তিনি বললেন। রিফাত তার দিকে তাকালো। ভুল বুঝতে পারাটাই যথেষ্ট নয়। তাহলে কি যথেষ্ট? তানিশা জিজ্ঞেস করলেন। সেই ভুলের সাথে বেঁচে থাকা, রিফাত উত্তর দিল। তানিশা মাথা নিচু করে নিলেন। আমি তো সবকিছু ঠিক করতে পারবো না, তিনি বললেন। কে বলেছে ঠিক করতে হবে? রিফাত বলল, আপনি শুধু সঠিক কাজটি করতে পারেন, ব্যাস, সেটুকুই যথেষ্ট। কথাটি তানিশার হৃদয়ে গভীরভাবে দাগ কাটল। রিফাত তার দোকান টেনে নিয়ে চলতে শুরু করল। তানিশা সেখানেই বসে রইলেন। তিনি বুঝতে পারলেন যে এই সাক্ষাৎ কোনো সম্পর্ক জোড়া লাগানোর জন্য ছিল না, এটি তাকে বদলে দেওয়ার জন্য ছিল। আর আসল পরীক্ষা তো এখনও বাকি ছিল, কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে তিনি একজন অফিসার হিসেবে কি করতে পারেন, বরং প্রশ্ন ছিল তিনি মানুষ হিসেবে কেমন হতে চলেছেন। যাই হোক বন্ধুরা, এখন পুরোপুরি সন্ধ্যা নেমে এসেছিল। হাতির ঝিলের হলুদ আলোগুলো জ্বলে উঠেছিল। আকাশ গাঢ় নীল হয়ে গিয়েছিল। লোকজন এখন কমে আসছিল। কিছু পরিবার ফিরে যাচ্ছিল, কিছু প্রেমিক যুগল চুপচাপ বসেছিল, আর কিছু শ্রমিক সারাদিনের ক্লান্তি নিয়ে নিজেদের গন্তব্যের দিকে পা বাড়াচ্ছিল। তানিশা উঠে দাঁড়ালেন। তার পোশাকে ধুলোবালি লেগেছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি ধীরে ধীরে সেই দিকেই হাঁটতে লাগলেন যেদিকে রিফাত গিয়েছিল। তিনি নিজেও জানতেন না যে কেন তিনি সেদিকে হাঁটছেন। সম্ভবত এই জন্যে যে আজ প্রথমবারের মতো কাউকে হারিয়ে নয়, বরং নিজেকে ফিরে পেয়ে তিনি এক ধরনের অস্থিরতা অনুভব করছিলেন। কিছুটা দূরে রিফাত দাঁড়িয়েছিল। সে তার দোকানটি একটি দেয়ালের সাথে হেলান দিয়ে রাখল এবং টক জলের বালতিটা খালি করতে শুরু করল। তানিশা কয়েক পা দূরে থেমে দাঁড়ালেন। তিনি তার দিকে তাকিয়েই রইলেন। এই মানুষটি একসময় তার পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল, আর আজ সে তার পৃথিবী থেকে অনেক বাইরে দাঁড়িয়ে। তুমি রোজ এখানে আসো? তানিশা মৃদুস্বরে জিজ্ঞেস করলেন। রিফাত ঘুরে তাকালো। হ্যাঁ। কতদিন ধরে? অনেক বছর হয়ে গেল, সে সংক্ষেপে উত্তর দিল। তানিশা দীর্ঘশ্বাস ফেললেন। কখনো কি মনে হয়েছে যে জীবন তোমার সাথে অন্যায় করেছে? রিফাত বালতিটা রেখে সোজা তার দিকে তাকাল। জীবন করেনি, সে শান্ত কণ্ঠে বলল। মানুষ করেছে। কিন্তু এখন আর কিছু যায় আসে না। কিভাবে যায় আসে না? তানিশার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। কারণ আমি মেনে নিয়েছি, রিফাত বলল। সব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হয় না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেওয়ার জন্য হয়। তানিশার কাছে এর কোনো উত্তর ছিল না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তানিশা বললেন, ডিভোর্সের পর সবকিছু কিভাবে সামলে নিলে? রিফাত হালকা হাসল। সামলে নিইনি, পড়ে গিয়েছিলাম, অনেক নিচে পড়ে গিয়েছিলাম। তানিশার চোখ তার দিকে উঠে এলো। প্রথম দিকে মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছে। রিফাত বলতে লাগল, না কোনো চাকরি ছিল, না কোনো অবলম্বন। যাদের বন্ধু ভাবতাম তারাও দূরে সরে গিয়েছিল। কেউ কেউ বলতো অফিসারের স্বামী হয়েও শেষ পর্যন্ত কিছুই জুটল না। তার কণ্ঠস্বরে কোনো ব্যথা ছিল না, ছিল কেবল নির্মম বাস্তবতা। আমি অনেক রাত না খেয়ে পার করেছি, সে বলল। অনেক সকাল খালি পকেট নিয়ে দেখেছি। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম। কি? তানিশা জিজ্ঞেস করলেন। যদি আত্মসম্মান বেঁচে থাকে, রিফাত বলল, তাহলে একজন মানুষ ফুটপাতে দাঁড়িয়েও মাথা উঁচু করে বাঁচতে পারে। তানিশার চোখ জলে ভরে উঠল। তুমি কি আমার ওপর রেগে আছো? তিনি জিজ্ঞেস করলেন। রিফাত মাথা নাড়ল। রাগ করতে গেলে শক্তির প্রয়োজন হয়, এখন আর সেই শক্তি অবশিষ্ট নেই। তাহলে কি বেঁচে আছে? তানিশার কণ্ঠ কেঁপে উঠল। প্রশান্তি, রিফাত বলল, যা অনেক দেরিতে পেয়েছি, কিন্তু এটি একেবারেই খাঁটি। তানিশা মাথা নিচু করে নিলেন। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তিনি বললেন। রিফাত ধীর কণ্ঠে উত্তর দিল,
কষ্ট সেদিন পেয়েছিলাম, যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমি তোমার জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছি। তানিশার বুকের ভেতরটা যেন ভেঙে চৌচির হয়ে গেল। আমি এমনটা কখনো ভাবিনি, তিনি বললেন। ভাবা এবং অনুভব করানোর মধ্যে পার্থক্য আছে, এফাক বলল। তানিশা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, যদি আমি ক্ষমা চাই? রিফাত তার দিকে তাকাল। ক্ষমা চাইলে কি কিছু বদলে যাবে? তানিশা মাথা নাড়লেন, না। তাহলে? রিফাত জিজ্ঞেস করল। তাহলে হয়তো আমার মনটা একটু হালকা হবে, তানিশা বললেন, নিজের ভেতর থেকে। রিফাত কিছুক্ষণ চুপ করে রইল। ক্ষমা চাওয়াটা ভুল কিছু নয়, সে বলল, কিন্তু ক্ষমার অর্থ তখনই সার্থক হয় যখন এরপর মানুষটা নিজেকে বদলে ফেলে। আমি বদলাতে চাই, তানিশা বললেন, নিজের জন্য। রিফাত তৎক্ষণাৎ যোগ করল, আমার জন্য নয়। তানিশা প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালেন। হ্যাঁ, তিনি স্বীকার করলেন, নিজের জন্য। রিফাত তার দোকানটা সোজা করে রাখল। তাহলে তো ভালো কথা, সে বলল। তানিশা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, আজ যদি আমি অফিসার না হতাম, তবে কি তুমি আমার সাথে কথা বলতে? রিফাত বিনা দ্বিধায় উত্তর দিল, সম্ভবত তখন আরও সহজভাবে কথা বলতাম। তানিশা হালকা করে হাসলেন। আর যদি আজ তুমি এই কাজটি না করতে, তাহলে? সম্ভবত, রিফাত বলল, আমি আজ এতটা স্বচ্ছ ও স্পষ্টবাদী হতে পারতাম না। এই উত্তরটি তানিশার অন্তরে গভীরভাবে স্পর্শ করল। তিনি বুঝতে পারছিলেন যে জীবন কেন তাদের দুজনকে আলাদা আলাদা রাস্তায় দাঁড়িয়েছে। একজনকে দিয়েছে ক্ষমতা, আর অন্যজনকে দিয়েছে উপলব্ধি। আমি চাই, তানিশা মৃদু কণ্ঠে বললেন, যে তোমার সাথে যা হয়েছে তা যেন অন্য কারো সাথে না হয়। রিফাত তার দিকে তাকাল। তাহলে সেটাই করো, যা সঠিক, লোক দেখানোর জন্য নয়। আমি চেষ্টা করব, তানিশা বললেন। চেষ্টা নয়, রিফাত বলল, সিদ্ধান্ত। তানিশা মাথা নাড়লেন। ততক্ষণে রাত অনেক গভীর হয়ে গেছে। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল। রিফাত তার দোকান টানতে শুরু করল। আমাকে যেতে হবে। তানিশা তাকে বাধা দিলেন না। রিফাত, তিনি শেষবারের মতো ডাকলেন। সে থামল। আজ যদি আমরা অচেনাও না হই, তানিশা বললেন, তবে আমরা কি? রিফাত কয়েক মুহূর্ত ভাবল। দুজন মানুষ, সে বলল, যারা একে অপরের গল্পের অংশ ছিল, আর এখন কেবল শিক্ষায় পরিণত হয়েছে। এই কথা বলে সে চলে গেল। তানিশা সেখানেই দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখতে লাগলেন। তিনি প্রথমবারের মতো উপলব্ধি করলেন যে এই গল্পটা কোনো প্রেমের গল্প ছিল না, এটি ছিল দায়িত্ববোধের গল্প। আর এখন তার সামনে সবচেয়ে বড় সিদ্ধান্তটি এসে দাঁড়িয়েছিল। কারণ তিনি যদি সত্যিই বদলাতে চান, তবে শুধু অতীত মনে রাখলে চলবে না, তাকে পদক্ষেপ নিতে হবে। আর এই পদক্ষেপগুলোই তার জীবনের আগামী দিনের দিক নির্ধারণ করবে। যাই হোক বন্ধুরা, তানিশা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। ভিড়ের মাঝে রিফাতের অবয়ব ধীরে ধীরে অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার কথাগুলো এখনও বাতাসে ভাসছিল। চেষ্টা নয়, সিদ্ধান্ত। এই বাক্যটি তার ভেতরে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে জীবনে এমন কিছু সিদ্ধান্ত থাকে যা এড়িয়ে যাওয়া মানে নিজের কাছ থেকে পালিয়ে যাওয়ার সমান। তিনি গাড়ির কাছে পৌঁছালেন। ড্রাইভার দরজা খুলে দিল, কিন্তু তানিশা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইলেন। সামনে আলোকিত রাস্তা, দূরে দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভ এবং চারপাশে বয়ে চলা সাধারণ জীবন। সবকিছু আগের মতোই ছিল, যেমনটা প্রতিদিন থাকে। পার্থক্য শুধু এটুকুই ছিল যে আজ সবকিছু তার কাছে অনেক স্পষ্ট মনে হচ্ছিল। গাড়ি চলতে শুরু করল। তানিশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। মনের ভেতর কোনো কোলাহল ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না, শুধু একটি পরিষ্কার প্রশ্ন ছিল, এবার কি? বাড়ি পৌঁছাতেই তিনি সবার আগে নিজের মোবাইলটি বের করলেন। স্ক্রিনে অনেক মিসড কল এবং মেসেজ ছিল, মিটিং, রিপোর্ট আর নির্দেশ। তিনি ফোনটি সাইলেন্ট করে দিলেন। আজ প্রথমবারের মতো তার মনে হল যে তিনি যদি এখনই না থামেন, তবে হয়তো আর কখনোই থামতে পারবেন না। সেই রাতে তিনি অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। বারবার রিফাতের চেহারা তার চোখের সামনে ভাসতে লাগল। তার সেই শান্ত থাকা, কোনো অভিযোগ ছাড়া বেঁচে থাকা, কোনো অবলম্বন ছাড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা। তানিশা প্রথমবারের মতো বুঝতে পারলেন যে ক্ষমতার অর্থ কেবল উঁচু চেয়ার নয়, বরং চেয়ার ছাড়াও সোজা হয়ে মেরুদণ্ড টান করে দাঁড়িয়ে থাকা। পরদিন সকালে তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটি সিদ্ধান্ত নিলেন। তিনি অফিসে পৌঁছালেন, কিন্তু আজ তার হাবভাব ছিল সম্পূর্ণ আলাদা।
সেই একই ভবন, একই মানুষজন, একই সিস্টেম। কিন্তু তার চোখে আজ নতুন কিছু ছিল। তিনি তার স্টাফদের ডাকলেন। শহরের ফুটপাতে যারা কাজ করেন, আমার তাদের সম্পূর্ণ রিপোর্ট চাই। তিনি পরিষ্কার কথায় বললেন। তাদের লাইসেন্স, নিরাপত্তা এবং অভিযোগের রিপোর্ট। লোকজন চমকে গেল, কিন্তু কেউ কোনো প্রশ্ন করল না। তানিশা আরও বললেন, আজ থেকে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি সহ্য করা হবে না। আমি কেবল কাগজে আদেশ চাই না, আমি মাঠ পর্যায়ে সরাসরি পদক্ষেপ চাই। তিনি পুলিশ কর্মকর্তাদের সাথে আলাদা করে মিটিং করলেন। চাঁদাবাজদের নাম জিজ্ঞেস করা হলো, এলাকা চিহ্নিত করা হলো এবং পরিষ্কার নির্দেশনা দেওয়া হলো। এটি কোনো লোক দেখানো পদক্ষেপ ছিল না। তানিশা জানতেন, আজ যদি তিনি পিছিয়ে যান, তবে কাল তিনি নিজের সাথেই চোখ মেলাতে পারবেন না। সন্ধ্যা নাগাদ শহরের বেশ কয়েকটি জায়গায় অভিযান শুরু হয়ে গেল। তানিশা কাউকেই ফোন করলেন না, মিডিয়াকেও ডাকলেন না, আর কাউকেই জানালেন না যে এসব কেন হচ্ছে। এই সিদ্ধান্তটি কোনো প্রচারণার জন্য ছিল না। পরবর্তী কয়েকদিন শহরে বেশ চাঞ্চল্য রইল। অনেক মানুষ স্বস্তি পেলেন, আবার কেউ কেউ ক্ষুব্ধ হলেন। তানিশা সব শুনলেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলেন। এক সপ্তাহ পর তিনি আবারও সেই একই জায়গায় পৌঁছালেন। সেই একই রাস্তা, একই ফুটপাত। তবে এবার সাথে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, কোনো গাড়িও ছিল না। তিনি পায়ে হেঁটে সেখানে এলেন। রিফাতের দোকানটা সেখানেই ছিল। সে আগের মতোই কাজ করছিল। পার্থক্য কেবল এতটুকুই ছিল যে আজ তার চারপাশে কোনো ভয় ছিল না। লোকজন নিশ্চিন্তে দাঁড়িয়েছিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই। রিফাত তাকে দেখল। এবার সে চোখ সরিয়ে নিল না। নমস্কার, সে বলল। তানিশার চেহারায় হালকা হাসি ফুটে উঠল। নমস্কার। কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ রইলেন। আজ কাজটা বেশ শান্ত মনে হচ্ছে, তানিশা বললেন। রিফাত চারপাশে একবার চোখ বুলাল। হ্যাঁ, সে বলল, গত কয়েকদিন ধরে এরকমই। তানিশা আর কিছু বললেন না। রিফাত তার দিকে তাকাল। এটা আপনার কাজ, তাই না? তানিশা মাথা নাড়লেন। হ্যাঁ। রিফাত এক মুহূর্ত তাকে দেখল, তারপর বলল, ঠিক কাজ করেছেন। ব্যাস, এতটুকুই। না কোনো প্রশংসা, না কোনো কৃতজ্ঞতা প্রকাশ। তানিশা ঠিক এটাই শুনতে চেয়েছিলেন। তিনি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমি এটা বলবো না যে সবকিছু ঠিক হয়ে গেছে। রিফাত উত্তর দিল, কেউ তা বলেওনি। তানিশা হালকা করে হাসলেন। তবে চেষ্টা চালিয়ে যাব। সিদ্ধান্ত। রিফাত তাকে শুধরে দিল। তানিশা মাথা নিচু করে নিলেন। হ্যাঁ, সিদ্ধান্ত। রিফাত ফুচকার প্লেট তার দিকে বাড়িয়ে দিল। আজও তানিশা টাকা বের করলেন। রিফাত টাকা নিল। সেখানে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো পুরনো হিসাব নিকাশ ছিল না। তানিশা একটি ফুচকা খেলেন। এবার তার স্বাদটা একেবারেই অন্যরকম লাগল। হয়তো এই কারণে যে আজ তার মনের ভেতরে কোনো বোঝা ছিল না। রিফাত, তিনি ডাকলেন। হ্যাঁ, আমাদের সম্পর্ক। তানিশা থেমে গেলেন। রিফাত তার দিকে তাকাল। শেষ হয়ে গেছে, সে শান্তভাবে বলল। কিন্তু তার প্রভাব শেষ হয়নি। তানিশা মৃদু কণ্ঠে বললেন, আমি পুনরায় কিছু চাইতে আসিনি। তানিশা বললেন, আমি জানি। রিফাত বলল, আমি শুধু এটাই চাই। তানিশা বললেন, আমি যা করছি তাতে যেন আমি সৎ থাকি। রিফাত মাথা নাড়ল। যদি সৎ থাকেন তবে সেটাই যথেষ্ট। তানিশা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি কি খুশি? তিনি জিজ্ঞেস করলেন। রিফাত একটু ভেবে বলল, আমি শান্তিতে আছি, আর এটাই খুশির চেয়ে বেশি প্রয়োজন। তানিশার চোখ সজল হয়ে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। আমাকে এখন যেতে হবে, তিনি বললেন। হ্যাঁ, রিফাত বলল, আপনার রাস্তা আলাদা। তানিশা তার দিকে তাকালেন। আর তোমার? রিফাত দোকানের হাতলটি ধরল। এটাই, সে বলল। তবে এখন এটাকে ছোট মনে হয় না। তানিশা প্রথমবারের মতো মন থেকে হাসলেন। তিনি ঘুরলেন এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলেন। পেছনে ফিরে তাকালেন না। শহরটি একই ছিল, মানুষজন একই ছিল, সিস্টেম একই ছিল, কিন্তু তানিশা এখন আর সেই আগের মানুষটি ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে সম্পর্কগুলো সবসময় ফিরে আসে না, কিন্তু সেই সম্পর্ক থেকে পাওয়া শিক্ষা সারা জীবন সাথে থেকে যায়। আজ তিনি একজন অফিসারও ছিলেন এবং একজন সাধারণ মানুষও, কারণ তিনি অহংকারের চেয়ার থেকে নিচে নামার সাহস দেখিয়েছিলেন। আর এটাই ছিল তার আসল বিজয়। ফুটপাতে দাঁড়িয়ে রিফাত তাকে চলে যেতে দেখছিল। সে তার ফুচকার দোকানের ওপর হাত রাখল এবং মনে মনে বলল, এবার সব ঠিক আছে। আর ঢাকার সেই একই রাস্তায়
দুটি ভিন্ন পথে চলতে চলতে দুজনেই প্রথমবারের মতো নিজেদের সত্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষের আসল পরিচয় তার চেয়ার, পদ বা ক্ষমতা দিয়ে নির্ধারিত হয় না, বরং তার আচরণ, সিদ্ধান্ত এবং সংবেদনশীলতা দিয়ে তৈরি হয়। যখন কোনো ব্যক্তি নিজের স্বপ্ন পূরণের দৌড়ে সম্পর্কগুলোকে বোঝা মনে করতে শুরু করে, তখন সে অজান্তেই তার সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলে। আর অনেক সময় জীবন তাকে সেই হারিয়ে যাওয়া জিনিসটি সম্পূর্ণ ভিন্ন রূপে একেবারে ভিন্ন জায়গায় পুনরায় ফিরিয়ে দেখায়, যাতে সে নিজেকে চিনতে পারে। এই গল্পটি আমাদের শেখায় যে আত্মসম্মান নিয়ে একজন মানুষ ফুটপাতে দাঁড়িয়েও বাঁচতে পারে। অন্যদিকে অহংকার বিলাসবহুল চেয়ারে বসেও একজন মানুষকে ভেতর থেকে ফাঁপা ও শূন্য করে দিতে পারে। আসল পরিবর্তন সেটাই, যা লোক দেখানোর জন্য নয়, বরং মানুষের ভেতর থেকে আসে। তবে এবার আপনাদের কাছে একটি প্রশ্ন। যদি আপনারা তানিশার জায়গায় থাকতেন, তবে কি নিজের ভুল স্বীকার করতে পারতেন? আপনারা কি আপনাদের পদ ও অহংকার থেকে নিচে নেমে এসে এমন একজন মানুষের মুখোমুখি হতে পারতেন, যাকে একসময় আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন? আর যদি আপনারা রিফাতের জায়গায় থাকতেন, তবে কি ভেঙে পড়ার পরও নিজেদের আত্মসম্মান বাঁচিয়ে রাখতে পারতেন? আর এই গল্পটি যদি কোথাও না কোথাও আপনাদের জীবনের সাথে জড়িয়ে আছে বলে মনে হয়, যদি এটি আপনাদের ভাবতে বাধ্য করে, তবে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্টে নিজেদের মতামত জানাবেন। আর এমন সব সত্য, আবেগপূর্ণ এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেল গল্প কেন্দ্র সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। বিদায়।